এটাই আমাদের আজকের মূল বিষয়। আমি কিভাবে রুট কজ বের করব। রুট কজ বের করা খুব একটা কঠিন বিষয়, এটা এক্সপিরিয়েন্স না হলে হবে না। যদি আমার ইকুইপমেন্ট গঠিত কোনো বিষয় হয় তাহলে আমার ইকুইপমেন্টের উপরে নলেজ থাকতে হবে। যদি আমার প্রসেস এবং র মেটেরিয়ালের উপরে কোনো ডেভিয়েশন হয় তাহলে আমার র মেটেরিয়ালের উপরে নলেজ থাকতে হবে। তেমনি মেথডের জন্য যদি আমার ডেভিয়েশন হয়ে থাকে তাহলে আমার মেথডের উপরে নলেজ থাকতে হবে। তেমনি আমার এইচভ্যাক সিস্টেম আরও বাদ বাকি যতগুলো বিষয় আছে, টেম্পারেচার, সবগুলোর বিষয়ে আমার পূর্ণাঙ্গ নলেজ থাকতে হবে। তাহলে সে রুট কজ বের করতে পারবে। রুট কজ মানে একটা রুগী যখন যায়, অসুস্থ রুগী হসপিটালে ভর্তি হয়, তখন তাকে ডায়াগনোসিস করা হয় যে এটা কি হয়েছে। ডায়াগনোসিসের উপরে ট্রিটমেন্ট নির্ভর করবে। তেমনি রুট কজ ইনভেস্টিগেশন মানে ডায়াগনোসিস, এটা কিভাবে, এর কি হয়েছে, এর কোথা থেকে এটা ভুল হয়েছে বা ডেভিয়েশন হয়েছে সেটা বের করতে হবে। তারপরে তার ট্রিটমেন্ট শুরু হবে, মানে কারেকশন নিতে হবে। সেই জন্য বলা হয়েছে যে কাপা। কাপা মানে কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। রুট কজ বের করার পরে আমরা কারেকশন করি, তারপরে কারেক্টিভ অ্যাকশন নিই এবং প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে থাকি। এখানে দেখেন যে এফিকেসি অফ কারেক্টিভ অ্যাকশন, এবং এই যে কাপা কারেক্টিভ এবং প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়ার পরে ওটা ঠিকঠাক মতো আছে কিনা বা চলছে কিনা, বা কোনো আমার মেজর আমার বড় কিছু হয়েছে কিনা, একটা ভালো করতে যে আর একটা খারাপ হতে পারে, সেটা আমার দেখতে হবে। ওকে বলা হচ্ছে এফিকেসি অফ কারেক্টিভ অ্যাকশন। তেমনিভাবে এখানে কিছু ডেফিনেশন দেওয়া হয়েছে। রিক্স, রিক্স মূলত বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ অকারেন্স, হওয়ার সম্ভাবনা, এবং ওর সিভিয়ারিটি, সিভিয়ারিটি অফ দ্যাট হার্ম। হার্ম মানে ক্ষতি, সিভিয়ারিটি মানে মারাত্মক ইফেক্ট। যে কোনো ঝুঁকি সাধারণত যদি আমরা অকারেন্সের উপর নাও বেশি করি, রিস্ক সিভিয়ারিটির উপরে এটা নির্ভর করে। সে আমি রোড পার হচ্ছি, হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হলো, অনেক সময় কারোর হাত নষ্ট হয়ে যায়, কারোর পা নষ্ট হয়ে যায়, কারোর ডেথ হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে সিভিয়ারিটি। এবং অকারেন্স, অনেক সময় একবার অকারেন্স হলে সে মারা গেল, অনেক সময় কারোর মানে কতবার ঘটছে, অকারেন্স মানে কতবার হয়েছে সেটা। যদি সিভিয়ারিটি বেশি হয়, সিভিয়ারিটি মানে সে মারা গেছে, তার মানে তখন এটা হাই রিস্ক। অকারেন্স আমার একবার হলেও কোনো অসুবিধা নাই। টোটালি এটা রিস্ক নির্ভর করে বা ডেভিয়েশনের নির্ভর করে সিভিয়ারিটির উপরে। সিভিয়ারিটি যদি মোটামুটি নিচের দিকে থাকে তাহলে আমার তখন অকারেন্সের উপরে জোর দিতে হবে। কিন্তু সিভিয়ার যদি আমার হাই হয়ে থাকে, যেমন সিভিয়ার আমরা 1 থেকে 5 ধরছি, যদি 5 হয়ে থাকে এবং যদি অকারেন্স 1 হয়, তখন ওটাকে কন্ট্রোল করতে হবে। কারণ সিভিয়ারিটি হাই হলে ওটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, তা না হলে ওটা আমার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয়ে যাবে বা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হবে। তেমনি হার্ম, হার্ম মানে ক্ষতিকর, ফিজিক্যাল ইনজুরি বা ড্যামেজ, এটা পরিবেশ, পিপল হতে পারে, এটা প্রপার্টি হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে। হার্ম মানে ক্ষতি, এবং হ্যাজার্ড মানে বিপদ, পটেনশিয়াল সোর্স অফ হার্ম, যেখান থেকে আমার হার্ম হবে বা ক্ষতি হবে তাদেরকে বলা হয় হ্যাজার্ড। আর সিভিয়ারিটি মানে কনসিকুয়েন্স অফ হ্যাজার্ড, আমাদের যে খুব বিপদ আছে, এই বিপদের মারাত্মক ইফেক্ট, পরিণতিটাই আমার সিভিয়ারিটি। কিছু গ্লোসারি, কিছু টার্ম এখানে দেওয়া হয়েছে বোঝার জন্য। তারপরে দেখেন যে ডিসিশন ট্রি অফ ডেভিয়েশন ক্লাসিফিকেশন। আমাদের ডেভিয়েশন কত ধরনের হয়, যে কোনো একটা ইভেন্ট বা কমপ্লেন, যে কোনো একটা যখন একটা ঘটনা ঘটে, বা আমরা ইভেন্ট মানে একটা যখন আমরা কাজ করি, ইভেন্ট হয়, তখন সেখানে কি সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন ম্যানুফ্যাকচারিং প্রসেস, এসওপি, জিএমপি হতে পারে। যদি না হয়, সিগনিফিক্যান্ট ইফেক্ট না হয়, ইনসিগনিফিক্যান্ট হয়, তাহলে ইনসিডেন্ট হবে। এবং যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে সেটাকে আমার কী করতে হবে, মেজর অ্যান্ড ক্রিটিক্যাল ডেভিয়েশন হতে পারে। তারপরে আসেন এফেক্ট অন কোয়ালিটি অ্যাট্রিবিউট, যদি এটার উপরে ইফেক্ট হয় তখন আমার মেজর বা ক্রিটিক্যাল ডেভিয়েশন হয়েছে। আর যদি না হয় তাহলে, বা আমরা যদি ডিটারমাইন না করি যে এটার ইফেক্টটা, তখন এটা অনেক সময় এটা সাধারণত ইনসিডেন্ট মাইনরের ক্ষেত্রে হয়ে থাকে, আর বাদ বাকির ক্ষেত্রে এটা মেজর বা ক্রিটিক্যাল ডেভিয়েশনই ধরা হয়। এবং তারপরে দেখেন যদি এফেক্ট অন কোয়ালিটি অ্যাট্রিবিউট, এটা যদি হয়ে থাকে এটা মেজর হবে। তারপরে আসেন এফেক্ট অন অপারেশনের উপর, যদি ক্রিটিক্যাল কোনো প্যারামিটার আমার নষ্ট হয়ে যায়, তার জন্য প্রোডাক্ট কোয়ালিটি ঠিক থাকবে না, তখন এটা মেজর হবে। এফেক্ট অন ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের কারণে যদি আমার ডেভিয়েশন হয়ে থাকে তাহলে সেটা মেজর বা ক্রিটিক্যাল ইফেক্ট হয়ে থাকে। এবং এইগুলো যদি কোনোটাই না হয় তখন সেটা
মাইনর হিসেবে হবে, যা আমার ক্রিটিক্যাল ইফেক্টের কারণে হয় নাই, ইকুইপমেন্টের কারণে হয় নাই, এনভায়রনমেন্টের কারণে হয় নাই, ইত্যাদির কারণে যদি না হয় তখন ওটা মাইনর ডেভিয়েশন হিসাবে ধরা হবে। মাইনর বলতে বোঝা যায় যে কিছু একটা হয়েছে কিন্তু অত মারাত্মক না বা অত সিগনিফিকেন্ট বা ওটার অত গুরুত্ব নাই, অনেকেই বুঝবে না যে এটার কোনো ডেভিয়েশন বা চেঞ্জ হয়েছে, তাদেরকে বলা হয় মাইনর ডেভিয়েশন। এখানে দেখেন যে রুট কজ ইনভেস্টিগেশনে বলা আছে ইমপ্রুভমেন্ট প্রসেস। মূলত রুট কজ একটা ইমপ্রুভমেন্ট প্রসেস, এটাই কিউ এর মূল ফাংশন। বলা আছে ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম, একটা সিস্টেম এমন একটা বিষয় যে সিস্টেমের মধ্যে যখন কোনো ডেভিয়েশন হবে, যখন আনওয়ান্টেড কিছু হবে, এই সিস্টেম অটোমেটিক্যালি ঠিক করে দেবে। যেমন আমাদের দেহের ভিতরে যদি কোনো রোগ হয়, আমাদের ইমিউনিটি সিস্টেম ওটাকে আবার মেকআপ করে দেয় বা আমাদের ঠিক করে দেয়, এবং যদি না পারে তখন আমরা ওষুধ গ্রহণ করি। ওষুধ গ্রহণ করে মূলত ইমিউনিটিকে স্ট্রেংথ করার জন্য, ইমিউনিটি যেখানে আমাদের ফাইট করে পারছে না সেখানে আমরা ড্রাগ গ্রহণ করি। মানে আমরা একা যুদ্ধ করে পারছি না, আমার আর একটা বন্ধু নিয়ে এসে আমরা আমাদের শক্তি বাড়াই, যারা আমাদের অপোনেন্ট আছে ওদেরকে আমরা হারাই দিই। সেই রকম তেমনিভাবে আমাদের যে কোনো একটা প্রসেস যখন ডেভিয়েশন হয়েছে, ওটাকে ফার্মাসিউটিক্যাল ভাষায় বলা হয় ইমপ্রুভমেন্ট প্রসেস, বা আমার নিরাময় করতে হবে। তো ইমপ্রুভমেন্ট কীভাবে হবে? প্রথমে ইনভেস্টিগেট, যত রকমের কমপ্লেন হবে সেইগুলো বিষয় বলা হয়েছে, র মেটেরিয়াল, মেশিন, ওয়াটার সিস্টেম, অপারেটর বা পার্সোনাল, ভেন্ডর, বাদ বাকি যতগুলো সিস্টেমের কারণে আমার ডেভিয়েশন হতে পারে বা মার্কেট কমপ্লেন ইত্যাদি বিষয় যখন আসবে তখন সেটাকে আমরা নোটিং করব এবং ওটাকে ইনভেস্টিগেট করব। ইনভেস্টিগেট মানে তদন্ত করে দেখা যে এটার কী হয়েছে। ইনভেস্টিগেট সাধারণত অন এক্সামিনেশন হিসাবে করা হয়, যে আমার যে প্রোডাক্ট আছে, আমার যে ডকুমেন্ট আছে, এটা সবগুলো ঠিকঠাক মতো হয়েছে কি না ইত্যাদি বিষয় খোঁজ নিয়ে, এবং এটা আমরা বিভিন্ন মাধ্যমে করে থাকি। পরবর্তী স্লাইডে আমরা ওই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখেন যে আইডেন্টিফাই রুট কজ। তাহলে ইনভেস্টিগেশন করার পরে আমি এই যে মূল কারণ, রুট কজ মানে যে কী কারণে এটা হয়েছে ওটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আইডেন্টিফাই অ্যাকশন, ওই রুট কজের সম্বন্ধে, ওই রুট কজকে মিনিমাইজ করার জন্য আমার অ্যাকশনে যেতে হবে। তখন ওটাকে আমরা অ্যাকশনে চলে যাই। এবং অ্যাকশন কীভাবে করতে হবে? অ্যাকশন আমরা দেখেন, অ্যাকশন করার পরে ভেরিফাইড আইডেন্টিফাইড অ্যাকশন, নিড ফর চেঞ্জ কন্ট্রোল, রিভ্যালিডেশন। এখানে আমরা যখন ভেরিফাই করি তখন আমার এখানে চেঞ্জ কন্ট্রোল আমরা সাধারণত করে থাকি, চেঞ্জ কন্ট্রোল একটা ফরম্যাট আছে, এবং যদি দরকার পড়ে আমরা রিভ্যালিডেশন করে থাকি। যদি আমার ব্যাপক আকারের পরিবর্তন হয়, যে আমার র মেটেরিয়ালের সোর্স চেঞ্জ হয়েছে বা ব্যাচ সাইজ চেঞ্জ হয়েছে বা ইকুইপমেন্ট চেঞ্জ হয়েছে বা জায়গা চেঞ্জ হয়েছে, এক মেশিন থেকে অন্য মেশিনে, এক জায়গা থেকে অন্য জায়গা, অপারেটর চেঞ্জ হয়েছে, সামান্য বিষয় কিন্তু ইফেক্টটা অনেক বড়, তখন আমাদের ভ্যালিডেশন করতে হবে। এবং নর্মাল যেগুলো বিষয় আছে সেটা রুট কজ বের করলে আমরা বুঝতে পারি যে এই চেঞ্জের ইফেক্টটা কত গুরুত্বপূর্ণ, তখন আমরা এটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। এবং যখন ব্যাপক আকারের হবে তখন আমরা ভ্যালিডেশন করি বা পার্শিয়াল ভ্যালিডেশনও করা হয়, যা আমার মিক্সিং ঠিক হয় নাই, যে মেশিনের ওখানে আমার ক্যালিব্রেট করা নাই, বা মেশিনের আরপিএম কম হয়েছে, তখন ওটাকে আবার ঠিক করে দেখি, আরপিএম ঠিক করে আমার যে প্রসেস ভ্যালিডেশন করা হয়েছিল ওটার সাথে আমরা ম্যাচ করে দেখি যে ঠিক আছে কিনা। যদি ব্যাপক আকারে করতে হয় তখন ওটাকে আবার বলা হয় রিভ্যালিডেশন। তারপরে অ্যাপ্রুভড আইডেন্টিফাইড অ্যাকশন, আমরা যে অ্যাকশনকে অ্যাপ্রুভ করছি ওটাকে আইডেন্টিফাই করি এবং ওটা অ্যাপ্রুভ করি। প্রথমে এখানে আইডেন্টিফাই অ্যাকশন, আমরা যে অ্যাকশন নেব ওটাকে আমরা বের করি, তারপরে ভেরিফিকেশন করি এবং অ্যাপ্রুভ আইডেন্টিফাইড অ্যাকশন, এবং যেটা আমরা অ্যাকশন করতে যাব ওটাকে আবার পুনরায় আমরা অ্যাপ্রুভ করি, তারপরে ওটা ইমপ্লিমেন্ট অ্যাকশন এবং ইমপ্লিমেন্ট করে থাকি
তারপরে ওই ইমপ্লিমেন্ট করার পরে কি ইফেক্ট হয়েছে সেটা আমরা দেখে থাকি। এখানে দেখেন আছে অ্যাপ্রুভ আইডেন্টিফাইড অ্যাকশন, আবার আইডেন্টিফাই অ্যাকশন, আবার ভেরিফাই আইডেন্টিফাইড অ্যাকশন। এখানে বলতে বোঝানো হয়েছে রুট কজ, আইডেন্টিফাই রুট কজ এবং আইডেন্টিফাই অ্যাকশন। আমরা অনেক সময় থিওরিটিক্যালি রুট কজ বের করে থাকি, ওটাকে আইডেন্টিফাই অ্যাকশন, কী অ্যাকশন নিতে হবে ওইটাকে আমরা ভেরিফাই করে থাকি, এবং ভেরিফাই করার পরে ওটাকে আমরা চেঞ্জ কন্ট্রোল করি নাকি রিভ্যালিডেশন করতে হবে ওটা আমরা ঠিকঠাক করি। তারপরে আমরা ওই অ্যাকশনটাকে আবার অ্যাপ্রুভ করি, তারপরে ইমপ্লিমেন্ট করি এবং ওটাকে দেখি যে ঠিক আছে কিনা। এটাই কিউয়ের মূল সূত্র। কিউ এইভাবে তার যত ডেভিয়েশন হবে, যত কমপ্লেন হবে, এইভাবে সে এটাকে আবার রিসেট করে থাকে এবং সিস্টেমটাকে চালু করে থাকে। এবং কাপা কারেক্টিভ এবং প্রিভেন্টিভ অ্যাকশন, এই যে এটা যে নেব, এটা যে আমরা করব, কারেকশন করব, এটার জন্য আমার রুট কজ লাগবে। সেই রুট কজ আমরা কিভাবে করে থাকি? ফ্লো চার্টের মাধ্যমে করে থাকি, চেক শিটের মাধ্যমে করে থাকি, কন্ট্রোল চার্টের মাধ্যমে করে থাকি, কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম, ইশিকাওয়া ফিশবোন ডায়াগ্রামের মাধ্যমে আমরা রুট কজ বের করে থাকি, হয় টেকনিকের মাধ্যমে করে থাকি, স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে করে থাকি, হিস্টোগ্রামের মাধ্যমে করতে পারি, প্যারিটো অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, প্রসেস ক্যাপাবিলিটি, আরএসডি, probability distribution, p-value, confidence interval, regression analysis, সিক্স সিগমা ইত্যাদির মাধ্যমে আমরা করে থাকি। অনেক সময় কোয়ালিটেটিভ হয়, কখনো কোয়ান্টিটেটিভ হবে, সেটা আমরা আগে দেখতে হবে। যেমন ফ্লো চার্ট, এটা কোয়ালিটেটিভ, এটা ফ্লো চার্ট আমরা দেখিয়েছি যে এখানে প্রথমে মিক্সিং, তারপরে ব্লেন্ডিং, তারপরে কম্প্রেশন, ওটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে থাকি যে কোথায় আমার সমস্যা হয়েছে। তখন ওখান থেকে আমরা ক্রিটিক্যাল কোয়ালিটি অ্যাট্রিবিউট বিভিন্ন কারণে বিভিন্ন টেস্টের মাধ্যমে নির্ণয় করে থাকি। চেক শিটের মাধ্যমে আমরা দেখে থাকি যে আমার এইগুলো যে রুম পরিষ্কার হয়েছে কিনা, চেঞ্জ ওভার হয়েছে কিনা, বা আমার মেশিন কোয়ালিফিকেশন হয়েছে কিনা। যে ডেভিয়েশন হয়েছে শুধু ওই ডেভিয়েশনের জন্য আমরা এগুলো করে থাকি। কন্ট্রোল চার্ট করে থাকি, কজ অ্যান্ড ইফেক্টের মাধ্যমে এগুলো আমরা করে থাকি। এবং নিচে দেখেন এটার কিছু উদাহরণ দেওয়া আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রসেস ফ্লো ডায়াগ্রাম এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে প্রসেস ফ্লো। সে আমার ট্যাবলেটে কোনো অসুবিধা হয়েছে তাহলে আমার এই ট্যাবলেট কম্প্রেশনে যেতে হবে। যদি আমার দেখি ট্যাবলেট কোটিংয়ের হয়েছে তাহলে কোটিংয়ের এখানে যেতে হবে। এখানে যে সিস্টেম আছে, কোটিংয়ের সময় যাব না আমার পেরিস্টালটিক মুভমেন্ট বা কোটিং স্প্রে কেমন হচ্ছে, ওখানে অ্যাটোমাইজিং প্রেশার কেমন হয়েছে, ওখানে যে অপারেটর আছে সে এগুলো ঠিকঠাক মতো মেনটেন, তার এক্সপিরিয়েন্স আছে কিনা, ওখানে যে আমার গান হাইট ঠিক আছে কিনা, বা স্প্রে প্যাটার্ন ঠিক আছে কিনা, এইসব অনেকগুলো বিষয় ওটার সাথে জড়িত। তো এইগুলো আমরা প্রসেস ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে প্রথমে আমরা প্রসেসটা সম্বন্ধে একটা ধারণা নিয়ে থাকি। ধারণা না হলে এটা বোঝা যাবে না, বিশেষ করে নতুন যারা, তাদের এটা দরকার। যারা এক্সপিরিয়েন্স তাদের এটা মনে থাকে, তখন আর তাদের এসব কিছু প্রয়োজন হয় না। তেমনি দেখেন চেক শিট এখানে দেওয়া রয়েছে যে একটা কোয়ালিফিকেশন অফ সেমি সলিড মিক্সার, ক্রিম অয়েনমেন্টে সাধারণত মিক্সিং করা হয়, ওটা কোয়ালিফিকেশন আছে কিনা, স্ট্যাটাস ওকে, ক্যালিব্রেশন অফ ব্যালেন্স ওকে, কোয়ালিফিকেশন অফ এইচইউ এয়ার হ্যান্ডলিং ইউনিট ঠিক আছে নাকি, প্রিভেন্টিভ মেইনটেনেন্স অফ মিক্সার ওকে, সোর্স অফ র ম্যাটেরিয়াল চেঞ্জ ইয়েস, ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে এখানে ইয়েস বলা হচ্ছে, নেম অফ র ম্যাটেরিয়াল 280, চেঞ্জ অফ অপারেটর ইয়েস। এখানে একটা কারণ তুলে ধরা হয়েছে যে আমার সেমি সলিডে ক্রিম হওয়ার কথা, সেখানে আমার ইমালশন হয়ে গেছে। এখানে দেখেন পরবর্তীতে এটা ফিশবোন ডায়াগ্রাম, এটা একটা সেমি সলিড কনভার্টেড টু ইমালশন। তাহলে আমার কি আছে, তাহলে আমার প্রথমে দেখবো র মেটেরিয়ালের ক্ষেত্রে নিউ সোর্স অফ 280 আসছে নতুন সোর্সের ক্ষেত্রে, এবং অপারেটর চেঞ্জ হয়েছে, এবং এনভায়রনমেন্ট ওকে আছে, ইকুইপমেন্ট কোয়ালিফাইড ঠিক আছে, মেজারমেন্ট ঠিক আছে, এবং মিক্সিং টাইম নট মেনশন আফটার ইমালশন। এটা বিএমআরে মিক্সিং টাইমটা দেওয়া নাই, যে আমার যখন ইমালসিফিকেশন হবে, ক্রিম হয়ে যাবে, কতক্ষণ মিক্সিং চলবে এটা বর্ণনা করা নাই। এখন আমার সমস্যা হয়েছে সেমি সলিড কনভার্টেড টু ইমালশন, তো এই অবস্থা, এবং এটারে বলা হয়েছে যে এটা
চেক শিটের মাধ্যমে আমরা দেখিয়েছি যে আমাদের এখানে কি আছে, এটা কোনটা ঠিক আছে। এখানে বলা আছে যে 28 সোর্স চেঞ্জ হয়েছে। তখন আমরা এটাকে কি করব, এটাকে আমার দেখেন এখানে নিউ সোর্স অফ 28, তাহলে নতুন সোর্স আছে, এখানে আমার হতে পারে কোনো ডেভিয়েশন হতে পারে। আবার মিক্সিং টাইমটা ঠিক নাই, এটা এখান থেকে হতে পারে। আবার অপারেটর চেঞ্জ এখান থেকে হতে পারে। তাহলে আমার 3 জায়গা থেকে হয়। সাধারণত যে কোনো একটা অকারেন্স বা অ্যাক্সিডেন্ট একা হয় না, 2 বা তার অধিক কারণে হয়ে থাকে। তখন আমরা কনফিউজড হয়ে যাই। তখন আমরা কি করি, এগুলো সাধারণত তখন R&Dতে এটা আবার করতে হয়, যে ফর্মুলা আছে সেটা নিউ সোর্স অফ 28, এবং এটা দিয়ে পুনরায় আবার যেভাবে আমার করা হয়েছিল প্রোডাকশনে সেভাবে আমার R&D বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে এটা তৈরি করা হয়। প্রোডাক্ট ডেভেলপমেন্টে যখন তৈরি করা হলো, দেখা হলো যে না ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমার ক্রিম হয়ে যায়। কিন্তু আমার যখন প্রোডাকশনে আসে তখন আমার এটা হয় না। তাহলে প্রোডাকশনে নিশ্চয়ই আমার সমস্যা হয়েছে। সেটা মূলত কি, ইকুইপমেন্ট চেঞ্জের কারণে। কারণ R&Dর যে ইকুইপমেন্ট আর প্রোডাকশনের ইকুইপমেন্ট এক না। অবশেষে দেখা গেল যে ওখানে যে ইমালসিফিকেশন যে টাইম, ইমালসিফিকেশন হওয়ার পরে যে মিক্সিং করে ওটা টাইমটা বেশি বাড়ানো হয়েছে, ফলে আমার সেমিসলিড ইমালশন হয়ে গেছে বেশি। আপনারা সবাই জানেন যে সেমিসলিডকে বেশি শেয়ার বা হিট করলে পরে এটা পুনরায় আবার ইমালশন হয়ে যায়, ফেজ সেপারেশন হয়ে যায়। কাজে এখানে তখন আমার প্রিভেন্টিভ হবে যে আমার রিডিউস ইমালশন স্টারিং টাইম ঠিক করলে এটা আবার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু একটা ইজি প্রসেস না। এই জন্য কী করা হয়েছে, ওখানে তৈরি করা হয়েছে R&Dতে আমরা সাধারণত প্রোডাক্ট তৈরি করা হয় এবং হাই শেয়ারের যে ব্লেন্ডার আছে ওই ব্লেন্ডার দিয়ে ওটাকে স্টারিং করা হয়। প্রোডাকশনে যে শেয়ারিং আছে সাধারণত এটা 2000 RPM ঘরে, ওইভাবে 2000 RPM যে ছোটো মিক্সার আছে ওটাতে দেখা হয় যে ওটা আবার ফেজ সেপারেশন হয়েছে কিনা বা ইমালশন তৈরি হয়েছে কিনা। যখন দেখা গেল যে ইমালশন হয়ে গেছে তখন কজ আইডেন্টিফাইড যে এটা মিক্সিংয়ের কারণে হয়েছে, তখন মিক্সিং রেট কমায় এটা আবার পুনরায় রিসেট করা হলো। এইভাবে ফিশবোন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখানো হলো। ফিশবোন ডায়াগ্রাম সাধারণত যখন আমার ডাটা আসে না, ডাটা 2 রকম, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। যখন আমার কোয়ান্টিটেটিভ ডাটা পাওয়া যায় না তখন আমরা এই কোয়ালিটেটিভ ডাটার মাধ্যমে এটা করে থাকি।